আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন গত পরশুদিন আমি এই জিক্সার মনোটন এই বাইকটা কিনেছি। তো ওই দিন কেনার পরে আর তেমনভাবে আপনাদের দেখানো হয় নাই এই বাইকটাকে ঠিক মতো। সো আজকে চিন্তা ভাবনা করলাম এই বাইকটা আপনাদের কাছে প্রেজেন্ট করব। আপনারা অনেকেই জানেন বা বর্তমানে খুবই হাইপ চলতেছে যে 300 সিসি যখন পারমিট পায় আমাদের দেশে, এরপর থেকে অনবরত 300 সিসির বাইকগুলো বাংলাদেশে আসতেছে নন স্টপ। তো এই 300 সিসির ভিড়ে আমি কেন বা 150 সিসির বাইকটা কিনলাম, ওইটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো। আর এই 25 সালে এসেই বা কেন এই জিক্সার মনোটন বাইকটা কিনলাম। আর আপনারা অনেকেই জানেন যে জিক্সার মনোটন বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল না, প্রি বুক করা লাগতেছে বর্তমানে, এমন একটা অবস্থা। আর এই 25 সালে এসেও কিন্তু এই বাইকটার চাহিদা এখন পর্যন্ত অনেক বেশি। আমাদের মতো ইয়ং জেনারেশনের কাছে অন্যতম মিড রেঞ্জের মধ্যে অন্যতম সেরা বাইক হচ্ছে এই জিক্সার মনোটন বাইক। যাই হোক, আজকে এই বাইকটা আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমেই আগে আপনাকে আমার এই ব্ল্যাক পার্লকে দেখাই। এটার নাম আমি রাখছি আমার ব্ল্যাক পার্ল। তো এটাই আজকে আপনাদের দেখাবো। সো চলুন আগে বাইকটাকে আপনাদের দেখাই, পরে হচ্ছে বাদবাকি কথা। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone. তো কেমন দেখলেন আমার এই ব্ল্যাক পার্লকে? অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই সে মাশাআল্লাহ, কারো যাতে নজর না লাগে। তো এই বাইকটা কেনার পিছনে অনেক কারণ আছে, অনেক হিস্টোরি আছে। আজকে ওইগুলোই আপনাদের কাছে শেয়ার করব। আর এই বাইকটা আমি এখন পর্যন্ত মোট চালাইছি হচ্ছে প্রায় 190 কিলোমিটারের কাছাকাছি। তো এই 190 কিলোমিটারের মধ্যে এই বাইক থেকে আমি মোট 3টা প্রবলেম পেয়েছি এখন পর্যন্ত। কী প্রবলেম আমি ফেস করলাম এগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব। সো চলুন আর কথা না বেরিয়ে সরাসরি মোটো ব্লগে চলে যাই। সো এখন এখান থেকে বের হয়ে যাওয়ার পালা। এখন আপনাদের সামনে মোটো ব্লগ করতে চলতে আপনাদের সামনে এই বাইকটার পুরো ফুল ডিটেলস বলবো, এই বাইকটার কেনার পেছনের রহস্য, আর এই বাইক থেকে কি প্রবলেম আমি ফেস করতেছি এই 190 কিলোমিটারের মধ্যে, আর 2025 সালে এই বাইকটা কেনা উচিত হবে কি না সেই জিনিসটাই আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। সো একটু দেখাই দেই। 190 বলছিলাম, কিন্তু বাসা থেকে আসতে 205 কিলোমিটার হয়ে গেছে। তো 2025 সালে এসে আমি কেন জিক্সার মনোটন এই বাইকটি কিনেছি? আসলে আমার আগের যে 2টা বাইক আছে, যে টিভিএস মেট্রো প্লাস এবং ডিসকভার 125, এই 2টা বাইক আমার আছে, আর এই দোনোটাই ইন্ডিয়ান কোম্পানি। সো সেই চিন্তা ভাবনা থেকে আমার ইচ্ছা ছিল যে একটা টিভিএস 4B নিব। কিন্তু কথা হচ্ছে টিভিএস 4Bটা নেই নাই, আপাতত ইন্ডিয়াকে বয়কট করে একটু জাপানের দিকে শিফট করলাম। মানে সুজুকি এই বাইকটা কিন্তু একটা জাপানি বাইক। সো এই জাপানি বাইকটা কেনার পিছনের রহস্য বলতে গেলে আমার বাজেটটাও তেমন ছিল না, আর বাজেট না থাকার কারণে এই বাইকটা নিয়েছি। আর আমার হচ্ছে স্পোর্টস বাইকের অনেকটা ইচ্ছা ছিল যে একটা নিজের স্পোর্টস বাইক হবে, কিন্তু সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি, আমার বাজেটে মিলে নেই আর কি। মেইন কথা হচ্ছে এই বাজেটের মধ্যে অনেকগুলো বাইক থাকলেও, যেমন 4B আছে,
তারপর হচ্ছে এই মনোটন আছে, এরপর আছে হচ্ছে FZS ভার্সন 2 আছে, এক্স ব্লেড আছে, তারপর হর্নেট আছে। আর হর্নেট 2.0 যেটা, ওইটা আবার আমার বাজেটে হয় না, প্রায় 50-60 হাজার টাকা, অনেক বাড়তি হয়ে যায়, যেটা বর্তমান সময়ে আমার জন্য কেনাটা টাফ। সো ওইদিকে না যাই, কিন্তু হর্নেটটা আছে, যেটা লেটেস্ট হর্নেট, ওইটা আছে। কিন্তু আমি ওভারঅল চিন্তা করলে 4B বাইকটা চিন্তা করার এক কারণ আছে, 4Bর ইঞ্জিনটাও ভালো, এরপর 4Bর টর্কটাও খুব সুন্দর, খুব তাড়াতাড়ি স্পিড ওঠে। তবে 4Bর কন্ট্রোলিংটা তেমন একটা ভালো না, যার জন্য 4Bটাকে অ্যাভয়েড করছি। এরপরে FZS ভার্সন 2 এর সব দিক দিয়েই ঠিক আছে, ইঞ্জিন পারফরমেন্সও ঠিক আছে, কিন্তু ওর স্পিড তেমনটা ভালো না, ওর থেকে ভালো একটা কিছু পাওয়া যায় না। একটা 150 সিসির বাইক কিনে যদি আমি 125 সিসির একটা ফিল নেই, আসলে ভালো লাগে না। ঠিক আছে, ওইটা ঠান্ডা মাথার গাড়ি, ঠান্ডা মাথার মানুষের জন্য ওই গাড়িটা। তবে আপনি যখন একটা রোডে রাইড করবেন, তখন আপনি যদি ওভারটেকে কনফিডেন্স না পান, তাহলে আসলে হয় না, কারণ রাস্তাঘাটে চলতে হলে ওভারটেক করতে হবে। তারপর সব দিক দিয়ে মিলিয়ে রাস্তাঘাটে চলতে হলে ইঞ্জিনের একটা ভালো পাওয়ার দরকার, তারপর টর্কটা ঠিক থাকা দরকার, যাতে ইনিশিয়ালভাবে স্পিডটা ভালোভাবে উঠে। FZ ভার্সন 2 এ ওইটা হয় না। তো আমার চয়েসের মধ্যে এই 3টা বাইক ছিল, তো ওই 2টা বাইকের মধ্যে আমি এক্স ব্লেডটা আমার কাছে অতটা ভালো লাগে না, হর্নেটটাও অতটা আমার কাছে ভালো লাগে না। আমার চয়েসের মধ্যে এই 3টা বাইক ছিল, তো ওই 2টা বাইক আমার কাছে ভালো লাগে নাই এই 2টা কারণে। সো ওই 2টা অ্যাভয়েড করে আমি নিয়েছি এই মনোটন বাইকটা। আর মনোটন বাইকের পাওয়ারও মোটামুটি আছে, আবার কন্ট্রোলিংও ভালো। আসলে আমার বাজেটটা একদম স্বল্প পরিমাণে ছিল, এই বাজেটে আসলে আমি মানে এই 3টা বাইকের বাহিরে আসলে চিন্তা ভাবনা করতে পারি নাই। আর এর থেকে বেশি বাজেট আমি আশাও করতে পারি না, কারণ আমি, আপনারা যদি আমার পূর্বের ভিডিও দেখে থাকেন, ওই ভিডিওতে আমি ভাইয়াকে বিভিন্নভাবে কনভিন্স করার ট্রাই করছি, বিভিন্নভাবে কি আমি যে বলছি, ভাইয়া যে ভোরে আমাকে এই বাইকটা কিনে দিছে এটাই বেশি। ভাইয়া প্রায় আমাকে 50 থেকে 60-এর মতো দিয়ে দিছে অলরেডি, আবার তেলও ভরে দিছে। তো সেই থেকে বলাই যায়, এর চেয়ে বেশি আসলে ভাইয়ার প্রেশার ক্রিয়েট করাও যায় না। ভাইয়া যেহেতু এক চান্সে আমাকে কিনে দিছে, এজন্য আমি আর দ্বিমত করি নাই। তো ভাইয়ার কাছে তো কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়, ভাইয়া আমাকে এতটুকু সাপোর্ট করেছে বিধায় আমার কাছে আমার নিজের বলতে একটা কিছু আছে, নিজের স্বপ্ন আমি নিজে পূরণ করতে পারছি। আমার না বাইকের প্রতি তেমন ফ্যাসিনেশন আগে থেকে ছিল না, কারণ বাইক আমার কাছে আগে তেমন মানে অতটা, অনেকের আছে না ছোট থেকেই স্বপ্ন একটা বাইক, আমার আসলে তেমন ছিল না। বাইকের প্রতি তেমন আশা আকাঙ্ক্ষা কিছুই ছিল না। আমার ফ্যাসিনেশন ছিল, আমার নেশা ছিল ফটোগ্রাফির দিকে। আমার ছবি তুলতে খুব ভালো লাগে, আমার ফটোগ্রাফির প্রতি একটা নেশা আছে, আমার ক্যামেরা নিয়ে গুতাগুতি করতে খুব ভালো লাগে। সত্যি কথা, আমি প্রফেশনাল লেভেলের কোনো ফটোগ্রাফার না, তবে আমার ছবি তোলার প্রতি একটা দুর্বলতা আছে। তো ওই থেকে আমার একটা ক্যামেরাও ছিল, আমি এই বাইকটার জন্য ওই ক্যামেরাটাও সেল করে দিছি, কেননা এই বাইকের প্রতি ফ্যাসিনেশন আসছে একজনের কথার উপর ভিত্তি করে। মানে বাইক একটা ছেলের জীবনে এমন একটা জিনিস, যেটা না থাকলে বোঝা যায় যে আসলে বাইকের মর্মটা কত। আসলে আমার জীবনের মনে হয় সবচেয়ে বড় ভুল ছিল আমি বাইক শিখছি, কারণ একটা ছেলে বাইক শেখার পর আসলে কখনোই বাইক না চালিয়ে থাকতে পারে না। আমার পাশে একজন চালাইতেছে, তার কাছ থেকে নিয়ে হইলেও চালানোর একটা ইচ্ছা নিজের মধ্যে জাগে। সো এমন ইচ্ছা আমারও জাগতো। তো ওই চিন্তা ভাবনা থেকে আসলে আমি বাইক নিয়েছিলাম কারো কাছ থেকে, বা কারো বাইকে আমি ইউজ করতাম। তো আমি অনেক কথার সম্মুখীন হয়েছি, অনেক কথা শুনতে হয়েছে, অনেক খারাপ কথাও শুনতে হয়েছে এই বাইকের জন্য। তো নিজের মধ্যে না আসলে একটা কষ্ট লুকিয়ে রাখতাম, আহা আমার একটা বাইক হইলে আমার আজকে আর এই কথাটা শোনা লাগতো না, আমার আর কোনো দুঃখ থাকতো না, আমি নিজের মতো করে চালাইতে পারতাম, নিজের মতো করে উঠতে পারতাম। তো তখন খুব খারাপ লাগতো।
আসলে আমার জন্য আমার খুব কাছের মানুষের কথা শুনছে, মানে একদম খারাপ ভাষায় কথা শুনছে আমার জন্য। তো ওই জিনিসটা আসলে আমার ভিতরে এতটা খারাপ লাগা কাজ করছে, এরপর থেকে নিজের ভেতরে আসলে জেদ কাজ করছে, যা ওই যে বাইকের জন্য আমি কথা শুনছি, যে বাইকের জন্য আমার আপন মানুষের কথা শুনতে হয়েছে, সেই বাইকই ধরবো না, সেই বাইকই চালাবো না। যেদিন বাইক কিনতে পারবো, যেদিন নিজের টাকায় নিজে করে কিছু করতে পারবো, ওই দিনই আমি বাইক চালাবো, ওই দিন থেকেই। তো এরপর থেকে আসলে ব্যবসায়িক কাজে আমি এই আলামিন ভাইয়ের যে ডিসকভার 125 বাইকটা ওইটা চালাইতাম, কিন্তু এরপরে আমি আর কোনো বাইক টাইক চালাইতাম না, শুধুমাত্র একটু কথার ভয়ে, শুধুমাত্র একটু জেদের জন্য। একটা সময় আমরা মোটামুটি অনেক টাকা খরচ করতাম, ডানে বামে অনেকবার আজে বাজে জায়গায় টাকা ভাঙতাম, সব টাকা বাদ দিয়ে তারপর হচ্ছে বন্ধু বান্ধব ছেড়ে দিছি, তারপর সব কিছু ছেড়ে দিছি। মানে পকেট, একটা ছেলের জীবনে পকেটে টাকা না থাকলে দুনিয়ার কিছুই তার কাছে নাই। তো আমিও খালি পকেটে বসে থাকতাম, যেই টাকাটা আমার খরচ করার প্রয়োজন হয়তো ওইটা আমি রেখে দিতাম, খেয়ে না খেয়ে যতটুক পারছি জমানোর চেষ্টা করছি। 1.5 বছর লাগাইয়া তারপর আমি টাকাটা জমাইছি। জমানোর পরে আমি একটা বিশ্বাস রাখতাম আমার ভাইয়ের প্রতি, যে আমি কিছুটা দিলে আমার ভাই কিছুটা ভরে আমাকে অন্তত একটা বাইক কিনে দেবে, এতটুক বিশ্বাস আমার বড় ভাইয়ের প্রতি আমার ছিল। সো ওই বিশ্বাস থেকে আমি টাকা আস্তে আস্তে জমাইছি। এরপর থেকেই আমি এই বাইকটা কেনার স্বপ্ন দেখতাম। এই বাইকটা না, আমার মূলত ইচ্ছা ছিল যে একটা স্পোর্টস বাইকের, আমি বারবার বলতেছি। তো ওই স্পোর্টস বাইকটা আসলে কিনতে পারি নাই, আল্লাহ সামনে সামর্থ্য দিলে অবশ্যই কিনবো। তবে হচ্ছে এই বাইকটা আমি মডিফাই করি, স্পোর্টস মোডে করবো আশা কিছুদিন পরেই, যদি টাকা পয়সা হাতে আসে তখনই। তো আপাতত এটা এভাবেই থাকবে, কিছুদিন এভাবেই চালাবো। তবে এটাকে আমি স্পোর্টস বাইক বানাবো, নিজের মনের যেই আকাঙ্ক্ষা ওইটাকে আমি পূরণ করবো ইনশাল্লাহ। তো আমার ভাই সাপোর্ট দেওয়াতে আমি এটা পারছি। আর যার জন্য মূলত এই জেটটা আমার ধরছিলাম, তার থেকে বড় বাইক কিনে আমি দেখাইছি আলহামদুলিল্লাহ, তার থেকে বড় বাইক কিনে আমি দেখাইছি। জীবনে এই অপমানটা আমার গায়ে লাগছে, এই অপমানগুলো আমার জীবনে, এই অপমানটাই আমার গায়ে লাগছে। আর ওই জেদ থেকে, এই অপমানের জেদ থেকে আমি এই বাইকটা আজকে নিজের করে পাইছি। তো আমার বাজেট যেহেতু ছিল এই 2 সেগমেন্টে 2025 সালে, এর চেয়ে ভালো বাইক আমি আসলে আমার কাছে আমার মনে হয় নাই, আমি তাই নেই নাই। তো এই বাইকটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে খারাপ লাগতেও পারে। কার কাছে এই বাইকটা কেমন লাগে অবশ্যই একটু জানাই দিবেন। একটা বাইকের পিছনে কত আবেগ, কত ভালোবাসা, কত স্মৃতি, কত অবহেলা, কত কথা যে জমা থাকে ভাই, একমাত্র একটা বাইকারই জানে। আর একটা বাইকার যদি মধ্যবিত্ত হয়, সে আরো বেশি জানে এই বাইকের মর্মটা কতটুকু। যাই হোক, এরপরে আসি, এই বাইকটা আমি প্রায় 215 কিলোমিটার রান করতেছি। আর এই রান করার মধ্যে কি প্রবলেম আমি পাইছি, আমি এই বাইকটা রান করার পরের মধ্যে প্রায় 3টা প্রবলেম পাইছি। এই 3টা প্রবলেম কি এটাই আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি। মাত্র 215 কিলোমিটার, এতে কি প্রবলেম পাবো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। তবে কথা হচ্ছে, প্রবলেম হচ্ছে এই বাইকটার প্রথম, আমার পিছে হচ্ছে একজন পিলিয়ন আছে, আমি একটু ব্রেক করলে ও না পারে আমার মাথার উপরে দেওয়া চলে আসছে। কারণ এই বাইকটার পিলিয়ন সিট একদম আনকমফোর্টেবল একটা সিট বলাই যায়, মানে এতটা পিচ্ছিল বা এতটা ঢালু যে ঠিক মতো পিলিয়ন বসতে পারে না। তো আমার পিছনে বসলে মনে করেন আমি ব্রেক ধরলে না পারে ও আমার মাথার সামনে দিয়ে চলে আসে। এরপরে আরেকটা প্রবলেম পাইছি, সেটা হচ্ছে এই ক্লাচ। ভাই জামের মধ্যে কয়েকদিন এই ক্লাচের যন্ত্রণা, মানে কি বলবো, এই 2টা দিন হাত প্রায় ফুলে গেছে। হাত, আমি এই হাত লড়াইতেই পারতেছিলাম না, এমন একটা অবস্থা, হাত একবারে ফুলে যায়, এতটা শক্ত এই ক্লাচটা। তো এটা খুব পেন দিচ্ছে আমাকে। এরপরে আছে হচ্ছে এর গিয়ার শিফটিং, গিয়ারটা ভাই এত শক্ত যা বলার বাইরে, পা দিয়ে উঠাতেও অনেক কষ্ট হয়ে যায় এই গিয়ার। আর হচ্ছে এই ক্লাচটাকে কিভাবে স্মুথ করা যায়, কাইন্ডলি আপনারা কেউ জানলে, এই বাইকটা রাইড করে থাকলে জানাবেন।
আর এই বাইকটাকে এখন পর্যন্ত কোনো রকম মডিফাই করি নাই, একদম স্টক আছে। জাস্ট এখানে একটা নেম প্লেট, এই দেখেন এখানে একটা সুজুকি লেখা থাকতো, ওইটা খুলে ফেলছি, ওইটা আমার কাছে ভালো লাগে না এই জন্য। তো এছাড়া আপাতত কিছু করি নাই। এই বাইকে বেশ কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলো করব। যেমন হর্ন একটা বাজে, এই হর্নটা মানে কেউ শুনে না, এমন একটা অবস্থা। তো এই হর্নটা চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে বাইকটাকে পলি করাবো, কেননা এই দেখেন নতুন বাইক বুঝাই যায় না, কেমন দাগ দাগ হয়ে গেছে, ফেকাশে হয়ে যাচ্ছে। তো আমি শুনছি নাকি জিক্সারের এই কি বলে এটাকে, এই রংটা নাকি কয়েকদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। তো এই ফ্যাকাশে হওয়ার আগেই চেষ্টা করব যে বাইকটাকে পলি করায় ফেলার। এরপরে এটার বাম্পারটাকে চেঞ্জ লাগাতে হবে, কেননা বাম্পার ছাড়া গাড়ি পড়ে গেলে একেবারে পুরো বডিটা আইসা লাগবে। তো এটা চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে পিছনে একটা ব্যাগের যে একটা পাদানি আছে পিছনে, ওই পাদানিটা এটাই নাই, এটা চেঞ্জ করতে হবে। মোটামুটি এটাই করব, এছাড়া আর তেমন কোনো কাজ নাই এই বাইকে। তেমন কাজ আমি দেখতেছি না, আমার কাছে আর কোনো কাজ চোখে পড়ে নাই এখন পর্যন্ত। তো বাইকটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাই দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, তবে আমার মধ্যে থাকা আবেগ, আমার এই বাইক দেখানোই আজকের ভিডিওর মেইন টপিক ছিল। ফার্স্ট ইমপ্রেশন ভিডিও যেটা, সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। তো এরপর এই বাইক থেকে কি কি করা যায়, এই বাইকটা কিভাবে কি করলে ভালোভাবে মেনটেনেন্স করতে পারবো, কিভাবে ভালোভাবে স্মুথলি এই বাইকটা রাইড করতে পারবো, কেউ যদি এই বাইকটা চালায় থাকেন অবশ্যই কাইন্ডলি কমেন্টে জানাই দিবেন। চেষ্টা করব আপনাদের মতো করে এই বাইকটাকে সাজাতে। তো নেক্সট ভিডিওটা আপনারা কি নিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।